আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলায় একটা কথা আছে, বিপদে পড়লে বাঘেও ঘাস খায়। কিন্তু আমাদের রাজ্যে বাঘ নয়, ঘাসফুল যখন বিপদে পড়েছে তখন তারা রবীন্দ্র জয়ন্তীর অছিলায় বাম আর অতি বামদের জন্যে লাঞ্চ বক্স সাজিয়ে বসে আছে। গতকাল রবীন্দ্র জয়ন্তীর ঘরোয়া অনুষ্ঠানে তার কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রী যা করলেন তাকে এক কথায় বলা যায়, বাঘিনী এখন রক্ত ছেড়ে ঘাস খেতে প্রস্তুত। লাঞ্চ বক্স সাজিয়ে রেখে তিনি ডাক দিচ্ছেন, এসো বসো আহারে, আমি তোমাদের পথ চেয়ে বসে আছি। বিকেল 4টে থেকে 6টা আমার ফোন এখন থেকে খোলা থাকবে তোমাদের জন্যে, জানিয়ে দাও কখন আসছো। যে সিপিএমকে মমতা 2011 বঙ্গোপসাগরে ঢাকি সমেত বিসর্জন দিয়েছিলেন, যে কংগ্রেসকে তিনি পচা ডোবা বলতেন, আজ তাদেরই হাতছানি দিচ্ছেন। কেন? কারণ বিজেপির গেরুয়া ঢেউ এবার নবান্ন ভাসিয়ে দিয়েছে প্রবল বন্যায়। একেবারে শুধু ভাসানো নয়, তার সাথে ঝড়ে উড়ে যাওয়ার দাখিল। সেই ভাসিয়ে দেয়া এমনই ভয়াবহ যে বাঘিনী তার গর্জন তুলে গিয়ে মিউ মিউ করছে, বলছে 10 মিলি করি কাজ, এসো সবাই মিলে বিজেপিকে রুখে দিই। আজকের আলোচনার মূল বিষয় বাঘিনীর মিউ মিউ, গয়লার গরজ, কালনেমির লঙ্কাভাগ এবং কিষেনজির অট্টহাসি তার আত্মার। কেন মমতার এই মুশিক বা মার্জার রূপ? কেন জোট বাঁধার কাতর আহ্বান? এবং সেই আহ্বান কতটা সফল হবে বা আদৌ সফল হবে কিনা এই সম্ভাবনা, এটা আমরা দেখব। এটা স্পষ্ট, এই জোটে প্রকাশ্যে কেউ সাড়া দেবে না, অথচ পর্দার আড়ালে চলবে গোপন প্রীতি। কেন? চলুন বিষয়টার গভীরে ঢোকা যাক। বাংলায় একটা চমৎকার প্রবাদ আছে, গরজে গয়লা ঢেলা বয়। মানে দইয়ের হাঁড়ি নিয়ে যাওয়ার সময় মাথায় তার একদিকে তাকে ঢেলা দিয়ে তার ওজনটা বাঁকটা ঠিক রাখতে হয়। তো তিনি ঢেলা কিংবা পাথর বইতেও গয়লার আপত্তি থাকে না, যদি তাতে তার লাভ থাকে। মমতার আজ সেই দশা। 15 বছর ধরে যে স্বৈরতন্ত্রের চাবুক তিনি চালিয়েছেন, যেখানে বিরোধী দলের একটা পোস্টার লাগানোর জায়গা ছিল না, আজ সেই মমতা বলছেন, আসুন ভাই আমরা সবাই মিলে বিজেপিকে রুখি। হাস্যকরণ হয়ে কি, যে বাম কর্মীদের ওপর হাজার হাজার কেস চাপানো হয়েছে, নেতাদের বিরুদ্ধে নয়, মনে রাখবেন, যাদের পার্টি অফিস দখল করে তৃণমূলের ঝান্ডা লাগানো হয়েছে, আজ তাদেরই বলা হচ্ছে ওসব পুরনো কথা ভুলে যাও, এসো আমরা কোলাকুলি করি। কিন্তু সমস্যা হলো, এই কোলাকুলিটা আসলে কোলাকুলি নাকি গলা টিপে ধরা, সেটা বামপন্থীরা গত 15 বছরে খুব ভালো করে বুঝেছে কংগ্রেস নামের দলটিও। 2011-তে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বাম দুর্গের পতন ঘটান মমতা। তারপর বিধানসভার ভেতরে দলত্যাগ ঘটিয়ে এই যে মানস ভূঁইয়া, তার বিরুদ্ধে খুনের মামলা দিয়ে তাকে দলে টেনে নিয়ে আসা, তারপর আবার মন্ত্রীও করে দেয়া, মানে বিধানসভার ভেতরে দলত্যাগ ঘটানো, তাদেরকে ভয় দেখানো, আর বিধানসভার বাইরে তার টুটি চেপে কংগ্রেসকে শেষ করে দিতে মমতা দেরি করেননি। আজ বাম এবং কংগ্রেসকে অতীতের ছায়া বললেও বেশি বলা হয়, কারণ ছায়ার জন্ম হয় কায়া থেকে। কিন্তু এদের বাম কংগ্রেস, এদের তো এখন কায়া নেই, তারা কায়াহীন। তাদের কথা কায়াহীনের কাহিনী। এবার আসা যাক অতি বাম বা মাওবাদীদের প্রসঙ্গে। মুখ্যমন্ত্রী ভাবছেন রবীন্দ্রসঙ্গীত গাইলেই বোধহয় এক সঙ্গীতজ্ঞ হওয়া যায় কিংবা সঙ্গীত প্রেমিক হওয়া যায়, রক্তের দাগ ধুয়ে যায়।
তিনি ভাবছেন। কিন্তু জঙ্গলমহলের মাটি আজও কিষাণজির রক্তের কথা বলেনি। 2011 সালে এই মমতাই মাওবাদীদের সাথে জোট বেঁধেছিলেন সিপিএমকে তাড়াতে, আর ক্ষমতায় এসে কি করলেন? আলোচনা টোপ দিয়ে ডেকে নিয়ে এসে এনকাউন্টারে শেষ করে দেয়া হলো কিষাণজিকে। রাজনীতিতে এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা অন্তত পশ্চিমবঙ্গের রাজনীতিতে ইতিপূর্বে দেখা যায়নি। আজ মমতা যখন অতিবামদের ডাক দেন এবং সেই ডাকে ওই ঝাড়খণ্ড থেকে এসে দীপঙ্কর ভট্টাচার্যের মতো অতিবামের ছদ্মবেশী অতিবামীরা তারা যখন এসে তার থেকে বলেন নো ভোট টু বিজেপি বলে মমতার সাথে আঁতাত করেন, তখন এবং যখন সেটা সত্ত্বেও আজ মমতা জঙ্গলমহলের ডাক দেন অতিবামদের সঙ্গে আসার, তখন জঙ্গলমহলের প্রতিটি জওয়ান আর প্রাক্তন গেরিলা তারা হাসেন। মাওবাদীরা হয়তো সশস্ত্র আন্দোলন ছেড়েছে, তারা ছাড়তে বাধ্য হয়েছে, কিন্তু তাদের স্মৃতিও কি ছেড়ে গেছে? তারা কি সেই বিশ্বাসঘাতকতা ভুলবে? আমার তো মনে হয় না। মমতা আসলে চাইছেন অতিবামদের সেই ক্ষমতাটুকু, মানে তাদের যে নুইসেন্স পাওয়ারটুকু আছে কিংবা তাদের যে পকেট ভোটটুকু আছে সেটা ব্যবহার করতে। কারণ অতিবাম মানেই নকশাল, মাওবাদ মানেই বন্দুকের আওয়াজ আসে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বন্দুকেরও তো দরকার। মমতা কতটা তৈরি করে গেছেন। কিন্তু মনে রাখবেন, মাওবাদীরা একবার ছোবল খেলে সহজে সেটা ভোলে না। তাই প্রকাশ্যে এই আহ্বানের সাড়া দেওয়ার ইচ্ছা বা সাহস বাম অতিবাম কারোরই নেই। কিন্তু একটা কথা মানতেই হবে, প্রকাশ্যে না হলেও আড়ালে কিন্তু লক্ষিন্দরের বাসর ঘরে ছিদ্র খোঁজার চেষ্টা চলছে। কেন? উত্তরটা হলো মুসলিম ভোট ব্যাংক। 26-এর ভোটে পরাজয়ের পর তৃণমূল বুঝতে পারছে তাদের একমাত্র পুঁজি প্রায় ওই 30% ভোটই। কিন্তু সেখানেও এখন ভাগ বসাতে চাইছে আইএসএফ, হুমায়ুনের দল, বাম আর কংগ্রেস। একেই বলে কালনেমির লঙ্কা ভাগ। লঙ্কা জয়ের খবর নেই, অথচ হনুমান লঙ্কা পোড়ানোর আগেই কালনেমি বসে গেছে ভাগাভাগি করতে। বিজেপি বিরোধী জোটের মূল মন্ত্র উন্নয়ন নয়, আদর্শ নয়, বরং কে কত বড় মুসলিম দরদি মাটিতে নেমে তার প্রতিযোগিতা করা। মমতা করেছেন, তার পতন হয়েছে, তারপরে এখন সিপিএম, কংগ্রেস তারাও শুরু হয়ে গেছে এই লাইনে। কংগ্রেসের 2টি এমএলএ মুসলিম, সিপিএমের 1টি এমএলএ মুসলিম, আইএসএফের 1টি এমএলএ মুসলিম, হুমায়ুন কবিরের 2টি এমএলএ তারাও মুসলিম। আর মমতার দলের সম্ভবত ওই 80 জনের মধ্যে 31 জনই মুসলিম। আর এখানেই শুরু হয়েছে গোপন সমঝোতা। মমতা জানেন মুসলিম ভোট ভাগ হলে বিজেপির জয় আরও চওড়া হবে। তাই নির্বাচনের আগে জেলায় জেলায় তৃণমূলের পার্টি অফিস সিপিএম, কংগ্রেস দখল করছে, তবু মমতা চুপ। পুলিশ নীরব, যেন কিছুই হয়নি। পার্টি অফিস দখলের সময় চুপ করে থাকা, এগুলো আসলে এক ধরনের পলিটিক্যাল সিগন্যাল ছিল যে আমরা তোমাদের বন্ধু, এখন আমাদের কোলাকুলির সময়, সবাই মিলে লড়তে হবে বিজেপির বিরুদ্ধে। আমি তোমাদের ডিস্টার্ব করব না, তোমরা শুধু হিন্দু ভোটটা ভাগ করো যাতে বিজেপি বিপাকে পড়ে। কিন্তু মমতার সব হিসেব এখানে এসে মুখ থুবড়ে পড়েছে, তা হলো হিন্দু মেরুকরণ। গত 15 বছরে যে দুধেল গাই রাজনীতি চলেছে তার বিস্ফলকে নিজেদের পক্ষে পরিবর্তন করে তার লাভ এখন ঘরে তুলছে বিজেপি। যখন মুখ্যমন্ত্রী ইমাম ভাতা দেয়া শুরু করেছিলেন তখন কিন্তু পুরোহিতদের অবহেলা করেছিলেন। যখন দুর্গাপুজোর ভাসানে বাধা দিয়ে মহরমের মিছিলকে অগ্রাধিকার দিয়েছেন, তখন বাংলার সাধারণ হিন্দুর মনে 1946-এর সেই বীভৎস
গ্রেট ক্যালকাটা কিলিং এর স্মৃতি ফিরে আসে, ফিরে এসেছে। এপার বাংলার একটা বড় অংশ দেশভাগের যন্ত্রণা সহ্য করা উদ্বাস্তুদের পরিবার। এপার বাংলায় এসে তারা ওই নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যে কমিউনিস্ট হয়েছিল, কারণ কমিউনিস্টরা তখন এইসব সংগঠন দখল করে নিয়েছিল। ধর্মহীন সমাজের স্বপ্ন চারিয়ে দেয়া হয়েছিল ওই উদ্বাস্তুদের মনে, যারা কিন্তু ধর্মের কারণেই বাংলার পূর্ব পাকিস্তান ছেড়ে এপারে চলে আসতে বাধ্য হয়েছিল। তাদের বংশধরদের মনে আবার উদ্বাস্তু হওয়ার ভয় ঢুকিয়ে দিয়েছে তৃণমূলের তোষণ নীতি, আর সেই ভয়কে আরও তাকে নিজেদের স্বার্থে, নিজেদের জন্যে, নিজেদের প্রয়োজনে সেই ভয়টাকে তাদের মধ্যে আরও বেশি করে চারিয়ে দিয়েছে বিজেপি, যে এই দেখো তৃণমূল তোমাদের কোথায় নিয়ে যাচ্ছে। ভোটাররা দেখেছেন একদিকে মুসলিম স্বার্থ রক্ষার মরিয়া চেষ্টা, আর অন্যদিকে নিজেদের অস্তিত্বের লড়াই। বিজেপির এই বিপুল জয় তাই কোনো মিরাকেল নয়, এটা হলো দীর্ঘ 50 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। তোষণের সূত্রপাত হয়েছিল বাম জমানায়, আর সেটাকে লাগাম ছাড়া করেছে মমতা জমানায়। আর তাই অস্তিত্ব রক্ষার তাগিদে বাঙালি হিন্দু আজকে মেরুকরণের পথে আসতে বাধ্য হয়েছে, নইলে আবার উদ্বাস্তু হতে হবে তাদের এই ভয়ে। মমতার জোটের আহ্বান এই মেরুকরণকে আরও শক্ত করবে, অর্থাৎ বাম, অতিবাম, কংগ্রেস, বিজেপি বিরোধীরা যদি মমতার জোটের আহ্বানে একসাথে আসে, তখন হিন্দু ভোটাররা বলবে সবাই একজোট হচ্ছে শুধু আমাদের দাবিয়ে রাখার জন্যে, মুসলিম ভোটের জন্যে। এই যে ভয় আর অস্তিত্বের সংকট, এটা কোনো সাময়িক আবেগ নয়। এই মেরুকরণের দেওয়াল এতটাই চওড়া যে তাতে রবীন্দ্রসঙ্গীতের প্রলেপ লাগিয়ে কোনো কাজ আর হবে না মমতা ব্যানার্জি মহোদয়া। সারসংক্ষেপে তাহলে কি দাঁড়ালো? মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই ডুবন্ত মানুষের মতো, যে খড়কুটো আঁকড়ে ধরতে চাইছে। তিনি বামেদের ডাকছেন, অতিবামদের ডাকছেন, এমনকি যে কংগ্রেসকে তিনি দুর্বল করেছিলেন ভেঙে চুরে, তাদেরও ডাকছেন। কিন্তু ইতিহাসের পাতায় একটা কথা লেখা থাকে, অন্যায়ের পথে যে সাম্রাজ্য গড়া হয়, পতনের সময় কেউ তার পাশে থাকে না। গোপন সমঝোতা নিশ্চিতভাবেই কিছুটা না কিছুটা হবেই, কিন্তু তাতে তৃণমূলের গদি ফিরবে না বাম কংগ্রেসেরও। কারণ মেরুকরণ যখন একবার সম্পূর্ণ হয়ে যায়, বিশেষ করে যে হিন্দুরা নিজেদেরকে কখনো ধর্মের দৃষ্টিতে দেখত না, সেই তাদের মধ্যেও যখন মেরুকরণ সম্পূর্ণ হয়ে যায় ধর্মের বিচারে, তখন পাটিগণিতের হিসেব আর খাটে না। তাহলে মমতা আগ বাড়িয়ে নিমন্ত্রণ করতে গেলেন কেন বামেদের, অতি বামেদের, বিজেপি বিরোধীদের? এর সহজ উত্তর, ডুবন্ত মানুষ খড়কুটোকে ধরেও বাঁচতে চায়। মমতার এই আহ্বান, এই ডাক আসলে তার পরাজয়ের আনুষ্ঠানিক স্বীকারোক্তি। গতকাল রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে রবীন্দ্রনাথের ছবির সামনে দাঁড়িয়ে তিনি যা করেছেন তা কোনো জোটের ডাক নয়, বরং সম্মুখে মৃত্যুর পদধ্বনি শুনে রাজনৈতিক উইল তিনি সই করে গেলেন যে আসুন সবাই মিলে ভাগাভাগি নয়, একসাথে লড়াইটা করি। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় মমতার এই জোটের প্রেম কি পারবে বিজেপির গেরুয়া ঢেউ রুখতে, নাকি 26-এর পর ইতিহাস অন্য কথা বলবে? কমেন্টে জানান আপনাদের মতামত। বহুদিন ধরে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে যে পর্দার আড়ালে বৈশ্বিক পরাশক্তিগুলোর নানা খেলা চলে, সেটি এখন ওপেন সিক্রেট। স্পষ্ট করে বললে এই পরাশক্তিগুলোর মধ্যে ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রই বেশি খেলাধুলা করে। হঠাৎ করে বিশ্ব রাজনীতির ক্ষমতার ভরকেন্দ্র যখন পশ্চিম থেকে ক্রমশ প্রাচ্যের দিকে সরে আসছে, তখন এই অঞ্চলের প্রতিটি রাজনৈতিক ও সামরিক পদক্ষেপ বৈশ্বিক প্রভাব তৈরি করছে। ঘুরে যেতে শুরু করেছে দক্ষিণ এশিয়া সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনীতির মোড়। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের এক ধরনের
অলিখিত পরাজয় মেনে নেয়া, বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষমতার পট পরিবর্তনের পর দেশটির 3 দিকের সীমান্ত রাজ্যগুলোতে ভারতে ক্ষমতাসীন বিজেপির ব্যাপক জয় এবং তা নিয়ে বাংলাদেশের সীমান্তে পুশিন সংখ্যা বেড়ে যাওয়া, মিয়ানমারের দুর্লভ খনিজে ভাগ বসানোর মার্কিনীদের স্বপ্ন ফিকে হতে শুরু করা, এমনকি নেপালের মতো ছোট দেশের প্রধানমন্ত্রীও ট্রাম্পের দুধ কোরকে ফিরিয়ে দেওয়ার পর এই অঞ্চলের প্রভাব নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ট্রাম্পকে। কূটনৈতিক সূত্রগুলো বলছে এরই মধ্যে আঞ্চলিক প্রভাব বলয়কে কেন্দ্র করে বাংলাদেশকে ঘিরে দেশটির নির্বাচনের পর থেকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের মতভেদ তৈরি হয়েছে, যা বিগত দশকগুলোতে দেখা যায়নি। অথচ ইন্দো প্যাসিফিক অঞ্চলের রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের এক সময়কার অপরিহার্য অংশীদার ছিল ভারত, কিন্তু সম্প্রতি নেপালের কাছ থেকে অপমান হজম করার পর আর মিয়ানমারের দুর্লভ খনিজের আশায় যুক্তরাষ্ট্র এখন নতুন করে বোঝাপড়াতে যেতে চাইছে ভারতের সাথে। সে লক্ষ্যে চলতি মাসে ভারত সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। চলতি মাসে ট্রাম্পের বিশ্বস্ত বেশ কয়েকজন দূত আর কর্মকর্তা দফায় দফায় ভারত সফরে যাচ্ছেন, এমন তথ্য পোস্ট দিয়ে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রাম্পের বন্ধু সার্জিও গোর। কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা এসব বৈঠকের পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন অনেক চমক দেখা যেতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। প্রথাগত ধারায় কূটনীতিকের বাইরে গিয়ে ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডোনাল্ড ট্রাম্প নিয়োগ দিয়েছিলেন তার বন্ধু ও ব্যবসায়িক পার্টনার সার্জিও গোরকে। গোর শুধু ভারতের রাষ্ট্রদূত হিসেবে নয়, দক্ষিণ ও মধ্য এশিয়ার ট্রাম্পের বিশেষ দূত হিসেবে নিয়োগ পান। দক্ষিণ এশিয়ার চীনের প্রভাব ঠেকানোর যে মার্কিন লক্ষ্য, তার দূত হিসেবে 30 এপ্রিল 4 দিনের সফরে নেপালে যান সার্জিও গোর। শেষ সফরে তিনি নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারম্যান রবি লামিচান্নে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল এবং অর্থমন্ত্রী ডক্টর স্বর্ণিম ভাগেলের সাথে বৈঠক করেন। এই সফরকে গোর হাইলি প্রোডাক্টিভ বললেও নেপালের একাধিক গণমাধ্যমের খবর হলো দেশটির প্রধানমন্ত্রী বালেন শাহ ট্রাম্পের দূত সার্জিও গোরের সাথে বৈঠক করতে রাজি হননি। দক্ষিণ ও মধ্য এশীয় বিশ্লেষক মাইকেল কুগেলম্যান ফরেন পলিসিতে প্রকাশিত এক নিবন্ধে বলেছেন, নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দেশটির প্রধানমন্ত্রী শুধুমাত্র রাষ্ট্রপ্রধান বা সমপর্যায়ের মন্ত্রীদের সাথে বৈঠক করবেন, কোনো রাষ্ট্রদূত বা দূতের সাথে নয়। দ্য কাঠমান্ডু পোস্টের মতো নেপালের প্রথম সারির গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, বালেন শাহের এই দেখা না করার পেছনে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে সাম্প্রতিক সময়ে যে দূরত্ব তৈরি হয়েছে তার হাত থাকতে পারে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের বলয় ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছিল ভারত তাদের সবচেয়ে বড় অপরিহার্য অংশীদার। এই অঞ্চলে মার্কিন স্বার্থ রক্ষার জন্য অস্ট্রেলিয়া, ভারত আর জাপানকে নিয়ে ইউএস গঠন করেছে কোয়াড, যেখানে ভারতই তার আসল শক্তি। প্রশ্ন হলো, সেই ভারতের সাথে কি নিয়ে মার্কিন পররাষ্ট্রের দূরত্ব তৈরি হলো বা হতে পারে? কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত কয়েক মাস ধরে ভারত ও মার্কিনদের মধ্যে দূরত্বের জন্য দুটো ইস্যু তৈরি হয়েছে। এক হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, আর দ্বিতীয় হলো মিয়ানমার রেয়ার আর্থ বা দুর্লভ খনিজ ম্যাটেরিয়ালস, যেটি যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্র চীনের দখল মুক্ত করতে চায়। পুরোপুরি দখল মুক্ত না করতে পারলেও অন্ততপক্ষে ভাগ চায়। বাংলাদেশের 24 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আঞ্চলিক রাজনীতিতে ভারত কৌশলগত দিক থেকে পিছিয়ে পড়ে। ইউনূসের আমলে দেশ দুটির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। সেই সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা দেখা গিয়েছিল বাংলাদেশে বিএনপি ক্ষমতার মসনদে বসার আগে থেকেই। অনেকেই নতুন দিগন্তের সূচনাও দেখে ফেলেছিলেন। এমনকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের প্রথম ভারত সফরেও সেই শুভ লক্ষণ দেখা গিয়েছিল। কিন্তু ভারতের বিধানসভা নির্বাচনের ভোটের ফল সবকিছু যেন রাতারাতি পাল্টে দিয়েছে। বাংলাদেশকে ঘিরে ভারতের যতগুলো সীমান্ত এলাকা আছে তার সবগুলোতে এখন ক্ষমতাসীন বিজেপির জয় জয়কার। ভোটের ফল ঘোষণার পর থেকে প্রথমে ঢাকার সীমান্তে পুশিন সমস্যা এবং পরে তিস্তা ইস্যু নিয়ে বেশ অস্বস্তি দেখা দেয়। খলিলুর রহমান 1 মাসের মধ্যে 180 ডিগ্রি ঘুরে গিয়ে ভারতকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়ে ফেলেন।
সাথে যোগ করেন, তিস্তা নিয়ে ভারতের জন্য বসে থাকলে চলবে না। এসব কথা আবার বলেছেন ঠিক চীনে যাওয়ার আগে। সীমান্তে পুশিন নিয়ে যে আশঙ্কা, সেটি বিজেপি সরকার গঠনের সাথে সাথে যেন বাস্তবে রূপ নিচ্ছে। 9 মে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেন। তার আগের দিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মোরেছড়া সীমান্ত দিয়ে 10 বাংলাদেশি নাগরিককে পুশিন করেছে বিএসএফ। 9 মে পরিচয় যাচাই করে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ সদস্যের ছোড়া গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে জনসাধারণকে সতর্ক করতে মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মাইকিং এর মাধ্যমে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে জানানো হয়, প্রতিদিন বিকাল 5টার পর সীমান্তের 150 গজ এলাকা কিংবা শূন্য লাইনের ভিতরে প্রবেশ থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি সীমান্ত সংলগ্ন কৃষি জমিতে কাজ করা কিংবা গবাদি পশু চড়ানোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়। পশ্চিমবঙ্গে বিজেপির এত বড় বিজয় আন্তর্জাতিক বিশ্লেষকদেরও ভাবিয়ে তুলেছে। আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো এবং ফরেন পলিসি ম্যাগাজিনের দক্ষিণ এশিয়া বিষয়ক কলামিস্ট মাইকেল কুগেলম্যানের সাউথ এশিয়া ব্রিফ শীর্ষক প্রতিবেদন বিখ্যাত ফরেন পলিসিতে ছাপা হয় গত 6 মে। ওই প্রতিবেদনে কুগেলম্যান বলেছেন, ভারতের 4 রাজ্যের সাম্প্রতিক বিজয়ের ফল সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বিজেপির এই পুনরুত্থান যেমন ভারতের জাতীয় রাজনীতি তাদের আধিপত্য নিশ্চিত করেছে, তেমনি প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন এবং সম্ভবত আরো কঠোর অধ্যায়ের সূচনা করছে। কুগেলম্যান খুব পরিষ্কার করে লিখেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির এই বিজয় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপট নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে এক ধরনের সমঝোতা ছিল, কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখা এবং তিস্তা ইস্যুতে চীনের সাথে আলোচনার পরও যুক্তরাষ্ট্রের মৌনতার কারণে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের দূরত্ব তৈরি হয়। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও কুয়েতের বিরোধিতার কারণে এক ধরনের অলিখিত পরাজয় নিয়ে পিছু হাঁটে ট্রাম্প বাহিনী। অথচ এই যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি থাকা পাকিস্তানের উপরে ভরসা করেছিল ট্রাম্প। এটি নিয়ে ভারত সরকারের শীর্ষ মহলে অস্বস্তি আছে। এই যুদ্ধের আগে থেকে অনেক দিন ধরে দক্ষিণ এশীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বড় মাথা ব্যথার কারণ ছিল রেয়ার আর্থ এলিমেন্ট বা দুর্লভ খনিজ। এই খনিজের বিশাল ভান্ডারকে কেন্দ্র করে মিয়ানমার এখন দক্ষিণ এশিয়ার নতুন ইরান হিসেবে আবির্ভূত হওয়ার পথে। মিয়ানমার উত্তরের গহীন অরণ্য এবং পাহাড়ের নিচে লুকিয়ে থাকা এই সম্পদ এখন কেবল চীন বা ভারতের মাথা ব্যথার কারণ নয়, বরং ওয়াশিংটনের জন্য এটি একটি অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। 21 শতকের বৈশ্বিক প্রতিযোগিতার মূল হাতিয়ার হলো প্রযুক্তি, আর প্রযুক্তিকে সচল রাখে রেয়ার আর্থ এলিমেন্টস বা বিরল খনিজ ধাতু। রসায়ন বিজ্ঞানের পর্যায় সারণীর ল্যান্থানাইডের সঙ্গে স্ক্যান্ডিনিয়াম ও ইট্রিয়াম মিলিয়ে মোট 17টি উপাদানকে বলা হয় বিরল খনিজ। প্রায় একই খনিজ ভূমিতে পাশাপাশি থাকে, আলাদা করতে হয় সূক্ষ্ম রসায়ন কারিগরি দিয়ে। বলা হয় 17টি ধাতুর এই গ্রুপ ছাড়া আধুনিক অর্থনীতি কার্যত অচল হয়ে যাবে। কেন? কারণ এই ধাতু ছাড়া আধুনিক যুদ্ধ বিমান থেকে সমরাস্ত্র কিংবা স্মার্টফোন কোনোটাই তৈরি করা যাবে না। ফাইটার জেট, সাবমেরিন সেন্সর, রাডার, নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে শুরু করে নবায়নযোগ্য জ্বালানির পরিকাঠামো, স্মার্টফোনের ক্ষুদ্র স্পিকার, বৈদ্যুতিক গাড়ির শক্তিশালী মোটর, লিথিয়াম আয়রন ব্যাটারি, উইন্ড টারবাইনের জেনারেটর, সবখানে এগুলো লাগে। বিশেষ করে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিতে এই উপাদানগুলোর ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ যে যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেশগুলো এগুলোকে কৌশলগত উপাদান হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। টেসলা, বিএমডব্লিউ, টয়োটা থেকে শুরু করে বিশ্বের প্রায় সব ইভি নির্মাতা প্রতিষ্ঠানই এই উপাদানের উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা গোল্ডম্যান স্যাক্স গ্লোবাল ইনভেস্টমেন্ট রিসার্চের সাম্প্রতিক তথ্য বলছে, বিশ্বের মোট বিরল খনিজ মজুদের 20% বেশি আছে দক্ষিণ পূর্ব এশিয়ার মাটিতে। চীন একাই বিশ্ব মজুদের 49% এবং খননের প্রায় 69% নিয়ন্ত্রণ করে। কিন্তু প্রসেসিং বা পরিশোধনের হিসাবে ধরা হলে সাপ্লাই চেনের 90% নিয়ন্ত্রণ করে চীন।
এই বিরল খনিজ বর্তমানে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূ রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মিয়ানমার এই দুষ্প্রাপ্য খনিজ সম্পদের ভান্ডার। মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন রাজ্যের চিপোয়ে পাংওয়া খনি অঞ্চলে রয়েছে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ হেভি রেয়ার আর্থ মজুদ। 2024 সালে এটি দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি বা কেআইএ। বর্তমানে এই খনিজের 90 থেকে 95% রয়েছে চীনের নিয়ন্ত্রণে। এছাড়া বৈশ্বিক চুম্বক উৎপাদনের প্রায় পুরোটা বেইজিং এর দখলে। এর ফলে যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপ ও ভারত চীনের উপর অত্যাধিক নির্ভরশীল। চীন শুধু রপ্তানি নয়, বরং রপ্তানির শর্ত ব্যবহার করছে কূটনৈতিক অস্ত্র হিসেবে। 2025 সালের এপ্রিল মাসে তারা হঠাৎ করে বিরল খনিজ ও চুম্বক রপ্তানি বন্ধ করে দিলে ভারতের বৈদ্যুতিক গাড়ি ও প্রতিরক্ষা শিল্পে তাৎক্ষণিক সংকট দেখা দেয়। কিন্তু সম্প্রতি ভারত এই রেয়ার আর্থের ক্ষেত্রে বেশ সাফল্য পেয়েছে। একদিকে জান্তা সরকার, আরেকদিকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে তারা ম্যানেজ করতে পেরেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে মিয়ানমারের এসব রেয়ার আর্থের খনিগুলোর মাইনিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য বিনিয়োগ করতে, যাতে করে খনিগুলো উৎপাদনকে ব্যাপকভাবে বাড়াতে পারে এবং একই সাথে মার্কিন কৌশলগত সরবরাহে সাহায্য করতে পারে। কিন্তু এটি ভাবা যত সহজ, করা ততটাই কঠিন। কারণ সমস্যা দানা বাঁধছে মিয়ানমারের খনিগুলোর দায়িত্বে থাকা চীনপন্থী বিদ্রোহী গ্রুপগুলোর জন্য। কাচিনে রয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি বা কেআইএ, যারা অস্ত্র ও টাকা পয়সা পায় চীন থেকে। ফলে কাচিনের রেয়ার আর্থের যতগুলো খনি আছে সবগুলো থেকে নামেমাত্র মূল্যে সম্পদ কিনে নেয় চীন। যেমন 2023 সালে কাচিন থেকে 40,000 টন রেয়ার আর্থ নিয়েছে চীন। গত 2 দশকে মিয়ানমারের প্রতি মার্কিন নীতি কোনো প্রভাব ফেলতে পারেনি। এমনকি মিয়ানমারের জাতিগত বৈষম্য, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি সহ নানা অপকর্মে জড়িত রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামরিক কর্মকর্তাদের উপরও প্রভাব বিস্তার করতে পারেনি আমেরিকা। আবার ট্রাম্প প্রশাসন ব্রেভ বার্মা অ্যাক্ট করেও কোনো ফল পায়নি। শেষমেশ জান্তা সরকারের ঘনিষ্ঠ কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে দিয়েও খুব একটা কাজ হচ্ছে না। বাংলাদেশি ইউনূস সরকারকে সমর্থন দিয়ে রাখাইন করিডোরের মাধ্যমে আরাকান আর্মিকে সাহায্য করার চেষ্টা করেছিল। সেই চেষ্টাও বিফলে গেছে। উল্টো আরাকান আর্মি এখন পিছু হটেছে। দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একের পর এক পিছিয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই অঞ্চলের সাফল্য বলতে শুধু ইউনূসের মাধ্যমে চাপিয়ে দেওয়া বাংলাদেশের সাথে একপক্ষীয় বাণিজ্য চুক্তি, 14টি বোয়িং বিমান আর কয়েক লাখ টন গম বেচতে পারাই আপাতত এই অঞ্চলে মার্কিন সাফল্য। কূটনৈতিক সূত্রগুলো বলছে মিয়ানমারের রিয়ার আর্থের মতো পুরাতন সমস্যার সাথে পশ্চিমবঙ্গে বিজেপির জেতা আর নেপাল থেকে ট্রাম্পের দুধ গোড়ের খালি হাতে ফেরা ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র দপ্তরকে ভাবিয়ে তুলেছে, যে কারণে তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলের পুরাতন মিত্রকে ফিরে পেতে মরিয়া। নেপাল থেকে খালি হাতে ফিরেই ট্রাম্পের দূত সার্জিও গোর পোস্ট দিয়ে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দ্বিপক্ষীয় আলোচনার জন্য ভারত সফরে যাচ্ছেন। রুবিও 24 থেকে 26 মে 3 দিনের সফরে দিল্লিতে যাবেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে তার বৈঠকের সূচি চূড়ান্ত হয়েছে। একই সময় তিনি কোয়াডের সম্মেলনেও যোগ দিবেন। দর্শক, গত জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর রুবিওর এটাই প্রথম ভারত সফর। মিস্টার রুবিওর সফরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার 250 বছর উদযাপনের জন্য 24 মে দিল্লিতে একটি পাবলিক রিসেপশন অনুষ্ঠান করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত গোর এক পোস্টে বলেন, ভারতের সঙ্গে ক্রমবর্ধমান অংশীদারিত্বকে যুক্তরাষ্ট্র গভীরভাবে মূল্যায়ন করে এবং আরো শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে পেরে উচ্ছ্বসিত। তিনি মার্কো রুবিওর উদ্দেশ্যে লেখেন, শীঘ্রই দেখা হবে মিস্টার সেক্রেটারি। আবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধুর সঙ্গে বৈঠকের পর আরেকটি পোস্টে গোর আরো ঘোষণা করেন, সামনের মাসগুলোতে বেশ কয়েকজন মার্কিন গভর্নর ভারত সফরে আসছেন। চলবে টানা দফায় দফায় বৈঠক। কূটনৈতিক সূত্রগুলো বলছে এসব বৈঠকের পর ট্রাম্পের ভারত সফর নিয়ে ঘোষণা আসতে পারে। বিশেষ করে নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প ভারতীয় বংশোদ্ভূতদের ভোট ব্যাংক দখল করতে ভারত সফরে আসতে পারেন। তবে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের এই ইউটার্নে ভারতেরও পর্দার আড়ালে বেশ কিছু শর্ত আছে।
যার একটি হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও দেশটির চীন এবং পাকিস্তানের সাথে সখ্যতা। এই বিষয়গুলো নিয়ে রুবিওর সাথে বৈঠকে আলোচনা হতে পারে এমন ইঙ্গিত পাওয়া গেছে কূটনৈতিক একাধিক সূত্র থেকে। এখন এই পর্যন্ত সবাই